হ্যালো গাইস, আমি আজকে তোমাদের জন্য নতুন আরও একটি এপিসোড নিয়ে হাজির হলাম। তো চলো যাওয়া যাক মাঙ্গার দুনিয়ায়। আজকের এপিসোড এর শুরুতে আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার তার ন্যানি এর কোলে বসে তার গালে চিমটি কাটছে। ঠিক তখনই মেন ক্যারেক্টার এর মা চলে আসে এবং বলতে থাকে, অ্যারিয়াল তুমি তোমার ন্যানিকে অনেক বেশি ব্যথা দিচ্ছ, প্লিজ থেমে যাও। অ্যারিয়াল তার মাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার দিকে হাত বাড়াতে থাকে। ঠিক তখন ন্যানি সামনে তাকায় আর বলতে থাকে, সরি মিস ফিনেলা, আপনি এখানে আসবেন আমি আগে জানতাম না। আগে যদি জানতাম তাহলে আপনাকে স্বাগতম জানানোর জন্য আমি আগেই আয়োজন করে রাখতাম। মিস ফিনেলা বলে, সমস্যা নেই, আমি আসার আগে তোমাদেরকে জানিয়ে আসিনি। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, এটাই তাহলে রয়্যাল কোকুম্বাইন মিস ফিনেলা। মেন ক্যারেক্টার এ মা বলতে থাকে, যদি আসার আগে আমাদেরকে জানিয়ে আসতেন তাহলে আপনার জন্য আমরা অগ্রিম স্বাগতম জানানোর জন্য প্রিপারেশন করে রাখতাম। মিস ফিনেলা বলে, আমি চাই না যে আমাদের যে সাক্ষাৎ হচ্ছে এটা সম্পর্কে আর কেউ জানুক, তাই আমি কাউকে না জানিয়ে এখানে চলে এসেছি। ছোট প্রিন্সেসকে বলতে থাকে, তুমি এখানে থাকো, আমি মেইন ক্যারেক্টার এর মায়ের সাথে কিছু কথা বলে আসি। ঠিক তখনই আমরা দেখতে পাই সিন দেখানো হয় ড্রয়িং রুমের দিকে, যেখানে মিস ফিনেলা এবং মেইন ক্যারেক্টার এর মা কথোপকথন করছিল। মেইন ক্যারেক্টার এর মা ভাবতে থাকে, মিস ফিনেলা এখানে কি উদ্দেশ্যে এসেছে, আমার সাথে একান্তে সে কি কথা বলতে চায়। তখন মিস ফিনেলা বলতে থাকে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। কিন্তু হঠাৎ করেই মেইন ক্যারেক্টার এর মায়ের কাশি উঠে যায়, সে কাশতে থাকে। এটা দেখে ফিনেলা বলতে থাকে, আপনার কি কিছু হয়েছে? না, আমার কিছু হয়নি, আপনি আপনার কি বলতে চান সেটা শেয়ার করুন। মিস ফিনেলা বলে, প্রথমে আমি আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি। মেন ক্যারেক্টার এ মা বলতে থাকে, হঠাৎ আপনি কিসের জন্য আমার কাছে মাপ চাচ্ছেন? তখন ফিনেলা বলতে থাকে, এটি ঠিক সেই দিনের জন্য যেদিন প্রিন্সের বার্থডে অনুষ্ঠিত হচ্ছিল, সেই দিন আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারিনি, যার জন্য আমি আপনার কাছ থেকে অগ্রিম মাপ চেয়ে নিচ্ছি। মেন ক্যারেক্টার এর মা অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, এটা সেই মিস ফিনেলা সিস্টার যার ফ্যামিলি কিনা যুদ্ধে অনেক বেশি অবদান রেখেছিল এই রাজ্য প্রতিষ্ঠা করার সময়। তাদের যে পরিবার রয়েছে এই রাজ্য প্রতিষ্ঠা করার সময় যে অবদান রেখেছিল তা কখনো ভোলার মতো না। এই রাজ্যে এমন কেউ নেই যে কিনসেস্টার ফ্যামিলির গর্বিত ইতিহাস সম্পর্কে জানে না, কিন্তু এই ফ্যামিলির ঐতিহ্য নেহাতি পাস্ট হয়ে রয়ে গেছে, অতীত হয়ে রয়ে গেছে। এমনকি তাদের যে হেড রয়েছে তার ফ্যামিলি চালাতে গিয়ে এখন হিমশিম খাওয়ার মতো অবস্থায় পড়ে গিয়েছে তারা, কেননা তাদের ফ্যামিলি থেকে গত কয়েক দশকে আর কোনো রকম লিডার জন্ম নেয়নি, কোনো ট্যালেন্ট জন্ম নেয়নি, যার কারণে তাদের ফ্যামিলি বর্তমানে ডিক্লাইনে চলে যাচ্ছে। সিন বর্তমানে শিফট করা হয়। মেন ক্যারেক্টার এর মা বলতে থাকে, আপনি কি আপনার পরিবার সম্পর্কে কথা বলতে চাচ্ছেন? মিস ফিনেলা বলতে থাকে, হ্যাঁ, আমি আমার কাজের প্রায়শ্চিত্ত করার জন্য এখানে এসেছি। মহারানী তখন আমাকে সেই সময় থ্রেট দিয়েছিল, যার কারণে আমি আপনাদের সাথে এই সকল কার্য করতে বাধ্য হয়েছিলাম, আর তাই আমি আপনাকে এই সামান্য পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করতে এসেছি। আমি জানি এটা দিয়ে কোনো রকম সুবিধা হবে না, কোনো সাহায্য করতে পারবো না এ দিয়ে, কিন্তু আমি আমার কাজের যে প্রায়শ্চিত্ত রয়েছে আর সাথে আমি আপনার কাছ থেকে মাপ চেয়ে নিতে এসেছি এই জায়গায়। মেন ক্যারেক্টার এর মা চুপচাপ বসে মিস ফিনেলা এর কথা বোঝার চেষ্টা করছিল যে সে কি এক্স্যাক্টলি কি বলতে চায়। মিস ফিনেলা বলতে থাকে, আমি আপনার কাছে একান্তই মাপ চাওয়ার জন্য বর্তমানে এইখানে এসেছি। আমি চাই না যে আপনি আমার প্রতি ঘৃণা রাখুন, আমাকে ঘৃণা করুন। এই বলে সে তার পিছনের দিকে তাকিয়ে তার মেয়ের দিকে দেখতে থাকে। ঠিক তখনই মেন ক্যারেক্টার এর মা বলতে থাকে, ভাবতে থাকে, সে শুধু তার বাচ্চাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে যে কিং এর অ্যাফেয়ার রয়েছে সেইখান থেকে। সে চায় না যে রাজমহল থেকে প্রিন্সেসকে কেউ কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করুক। যদি এই কথাই হয়ে থাকে তাহলে ঠিক আছে, আমি আপনার প্রতি কোনো রকম ঘৃণা রাখছি না, আমি কখনো আপনার প্রতি ঘৃণার নজরে দেখিনি, এবং সরি মিস ফিনেলা, আমি আপনার দেয় এই অর্থ রাখতে পারবো না। তখন মিস ফিনেলা বলতে থাকে, তুমি এই অর্থ কেন রাখবে না? তুমি আমার কাছে কোনো প্রকার কম্প্রিহেনশন চাও না? না, আমি আপনার কাছ থেকে কোনো প্রকারের কোনো সুবিধা গ্রহণ করতে চাই না, এটা বলে মেন ক্যারেক্টার এর মা। এবং আপনি আমার বাসায় এসেছেন, আমি চাই না কোনো প্রকার কোনো কিছুর জন্য আমাদের মধ্যেকার সম্পর্ক নষ্ট হয়ে যাক। এ বলে মেন ক্যারেক্টার এর মা তার সামনে থাকা টাকার বান্ডিলটি মিস ফিনালাকে দিয়ে দেয় আর বলতে থাকে, আপনার মধ্যে যে অনুশোচনা বোধ এসেছে, যার জন্যই আমি আপনার প্রতি অনেক বেশি খুশি হয়েছি। তাহলে শুনুন, আমি আপনাকে বলছি কেন আমাদের বাজেটের মধ্যে প্রবলেম করা হয়েছিল। তখন মেন ক্যারেক্টার এমা একথা বলতে থাকে, ওয়েল, আমি ছিলাম যে এই রাজ্যের কুইন, তার মেড। আমি তার মেড হিসেবে এই মহলে প্রথম
অনুপ্রবেশ করি। তারপরে আমি একদিন আমাদের রাজার চোখে পছন্দ হয়ে যাই আর সে আমাকে কোকুম্বাইন হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। এটা শোনার সাথে সাথেই মেন ক্যারেক্টার অনেক বেশি অবাক হয়ে যায় আর সে ভাবতে থাকে তাহলে এটাই সে কারণ যার জন্য এই রাজ্যের যে রানী রয়েছে সে আমাদেরকে এত বেশি নিচু চোখে দেখে। এটা শুনে মেন ক্যারেক্টার এর মুড নষ্ট হয়ে যায় আর সে শুয়ে পড়ে আর ভাবতে থাকে এই জন্যই আমার মা আজকে এত বেশি গরিব। মেন ক্যারেক্টারকে ওইভাবে শুয়ে পড়তে দেখে যে ন্যানি রয়েছে সে এসে জিজ্ঞেস করতে থাকে ইয়াং প্রিন্স আপনি কি আনকমফোর্টেবল ফিল করছেন? তখন আমাদের মেন ক্যারেক্টার একটা মুচকি হাসি দেয় আর তাকে বোঝাতে থাকে না সে ঠিক রয়েছে। তখন ন্যানি ভাবতে থাকে যে ইয়াং প্রিন্স এর মুড রিয়েলি অনেক বেশি সারপ্রাইজিং। তার মুড প্রতি সেকেন্ডে এত পরিবর্তন হয় কিভাবে। এটা বলতে বলতে সে তার সিস্টার এর কাছে চলে যায়। মেন ক্যারেক্টার এর সিস্টারের কাছে গিয়ে বলতে থাকে প্রিন্সেস কানিয়া আপনি এখানে আর কতক্ষণ এইভাবে পড়তে থাকবেন? মেন ক্যারেক্টার মনে মনে বলতে থাকে আমাকে আরও বেশি কনসেন্ট্রেট করতে হবে এবং কনসেন্ট্রেট করে মানা ইউজ করে সেখানে তারা কি কথা বলা বলি করছে আমাকে আবার শুনতে হবে। এ বলে সে আবার তার কনসেন্ট্রেট শুরু করে দেয় এবং তার মা এবং মিস ফিনেলিয়া কি কথা বলাবলি করছে সেটা শুনতে থাকে। কুইন যে আমাকে অনেক বেশি ঘৃণা করে, এ রাজ্যের রানী যে আমাকে অনেক বেশি ঘৃণা করে এটা আমি জানি এবং আমি এর প্রতি অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু এটা আমি আর অভ্যস্ত করব না, আমি আর এটা সহ্য করব না। কেননা বর্তমানে আমার কাছে অ্যারিয়েল রয়েছে যার জন্য আমি আর সহ্য করব না কোনো কিছু। আমি অ্যারিয়েল এর জন্য মিস ফিনেলা আপনার সাথেও এলাই হতে রাজি আছি। আমি অ্যারিয়েল এর কোনো কিছু হতে দেব না, আমি অ্যারিয়েলের সাথে সর্বদা থাকবো। তখন মিস ফিনেলা বলতে থাকে হ্যাঁ আমি এটা বুঝতে পেরেছি মিস ফিনেলা, আপনি যখন কোনো বিপদে পড়বেন এবং আমি যখন কোনো বিপদে পড়বো আমরা দুজনের কাজে লাগবো। ভবিষ্যতে আমাদের এই এলাই হওয়া আমাদের জন্য অনেক বেশি কাজে দেবে। মেইন ক্যারেক্টার এই সকল কথা শুনছিল এবং সে ভাবতে থাকে মম তাহলে অলরেডি মিস ফিনেলা এর সাথে এলাই করেই নিল আমাকে এই রাজ্যের যে ঘৃণিত রাজনীতি রয়েছে তা থেকে বাঁচানোর জন্য। মেন ক্যারেক্টার ভাবতে থাকে এই রাজ্যে আমার আরও অনেক বেশি ভাই এবং বোন রয়েছে, তাদের মধ্যে থেকে কে আমার জন্য ভবিষ্যতে অদৃশ্য ঠের হয়ে দাঁড়াবে তা আমি চিন্তাও করতে পারি না। মেন ক্যারেক্টার বসে বসে এই সকল কথা ভাবছিল, ঠিক তখনই সে তার সাইডে খেয়াল করে প্রিন্সেস তার দোলনা বয়ে তার দোলনার ভিতরে আসার চেষ্টা করছে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার ভাবতে থাকে প্রিন্সেস এর মধ্যে আসতে পারবে না, কিন্তু ঠিক তখনই প্রিন্সেস তার দোলনার ভিতর চলে আসে এবং তার গালে চিমটি কাটতে থাকে এবং বলতে থাকে অ্যারিয়েল এর গাল অনেক বেশি সফট, এটা বলে তার গাল চাপ দিতে থাকে। তখন সে সাইডে তাকায় আর ন্যানির দিকে তাকায় আর ভাবতে থাকে প্লিজ ন্যানি আমাকে বর্তমানে প্রিন্সেসের হাত থেকে বাঁচাও, এখান থেকে আমাকে কোলে নিয়ে সরে যাও। তখন মেন ক্যারেক্টারকে অবাক করে দিয়ে ন্যানিও বলতে থাকে মেন ক্যারেক্টার এর গাল অনেক বেশি সফট, মেন ক্যারেক্টার অনেক বেশি কিউট। এটা শুনে মেন ক্যারেক্টার তো অনেক বড় ধোকা খায়। সে বলে মেন ক্যারেক্টার বলে ন্যানি আমাকে ধোকা দিও না, আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। এই বলে মেন ক্যারেক্টার কান্না করতে থাকে। আমাদের দেখানো হয় সিন চেঞ্জ হয় 3 বছর পর। মেন ক্যারেক্টার এর বর্তমানে 3 বছর বয়স। মেন ক্যারেক্টার ভাবতে থাকে জীবন শুধুমাত্র একটা সময় মাত্র, কিন্তু এই বাচ্চার বডিতে থেকে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। এই বাচ্চার বডিতে থেকে আমি ম্যানলিভাবে কথা বলতে পারি না, একটা পুরুষ মানুষের কণ্ঠ হতে হবে ভারী, কিন্তু আমি এখনও সেই ছোটো বাচ্চাদের মতোই কথা বলতে থাকি। এইভাবে একটা বাচ্চার বডিতে আটকে যাওয়া আমার একদমই পছন্দ নয়। ঠিক তখনই বাইরে থেকে কেউ একজন অ্যারিয়েল অ্যারিয়েল বলে ডাক দিতে দিতে তার রুমের দিকে আসতে থাকে। ঠিক তখন মেন ক্যারেক্টার ঘাবড়ে যায় এবং লুকিয়ে পড়ে। ঠিক তখনই আমরা দেখতে পাই এটা অন্য কেউ নয়, এটা সেই প্রিন্সেস। প্রিন্সেস চারদিকে দেখতে থাকে, মেন ক্যারেক্টারকে খুঁজতে থাকে। প্রিন্সেস রুমের মধ্যে চারদিকে মেন ক্যারেক্টারকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে জানালার কাপড়ের দিকে তাকিয়ে নিচে তাকিয়ে দেখতে পায় সেখানে মেন ক্যারেক্টার লুকিয়ে রয়েছে। তখন মেন ক্যারেক্টারকে সেখানে গিয়ে ধরে ফেলে। মেন ক্যারেক্টার ডিপ্রেসড হয়ে যায়। মেন ক্যারেক্টার এর হাত ধরে প্রিন্সেস তাকে নিয়ে বাইরে খেলতে চলে যায়। প্রিন্সেস মেন ক্যারেক্টারকে বলতে থাকে লুকোচুরি খেলায় তুমি আমার থেকে লুকে থাকতে পারবে না, আমি তোমার থেকে অনেক বেশি বেটার। মেন ক্যারেক্টার ডিপ্রেশনে মুখ দেখিয়ে সে বলতে থাকে হ্যাঁ তুমি আমার থেকে অনেক বেশি বেটার লুকোচুরি খেলায়। মেন ক্যারেক্টার ভাবতে থাকে লেডি ফিনেলা সেদিন এখান থেকে আমাদের সাথে দেখা করে যাওয়ার পর থেকে প্রিন্সেস রোজই আমার সাথে খেলাধুলা করার জন্য এখানে আসে। আমার মতো যে কিনা 100 বার জন্মগ্রহণ করেছে তার মতো একজন যে কিনা প্রিন্সেসের সাথে রেগুলার এভাবে খেলাধুলা করে, তার জন্য আমার জন্য এটা কোনোভাবেই মানায় না। কিন্তু সেই দিন এর পর থেকে লেডি ফিনেলা এর সাথে মম এর সম্পর্ক আরও বেশি ভালো হয়ে গিয়েছে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার অনেক বেশি ডিপ্রেস হয়ে যায় তার সাথে খেলাধুলা করতে করতে, কিন্তু ঠিক তখনই সেখানে একটা গার্ড চলে আসে, বলতে থাকে আপনি
প্রিন্সেস এইভাবে রয়্যাল প্রিন্সের সাথে খেলাধুলা করতে পারেন না। সে এখনও বাচ্চা, ছোট বাচ্চা হিসেবে সে এইভাবে কোথাও না কোথাও ব্যথা পেয়ে যাবে। আমার কাছে প্রিন্সকে দিয়ে দিন, আমি তার টেক কেয়ার করছি। মেন ক্যারেক্টার প্রিন্সেস এর কাছ থেকে গার্ডের কাছে চলে যায় আর ভাবতে থাকে একদমই রিলিফ এর ব্যাপার যে গার্ড একদম সঠিক সময়ে এসেছে। প্রিন্সেস আমাকে নিয়ে অনেক বেশি খেলাধুলা করছিল, যার কারণে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি। প্রিন্সেস বলতে থাকে আমি মেন ক্যারেক্টার এর সাথে আরও কিছুক্ষণ খেলা করতে চাই, কিন্তু গার্ড বলতে থাকে তাহলে আপনার চিত্র অঙ্কন এবং ইনস্ট্রুমেন্ট শেখার কি হবে? তখন প্রিন্সেস বলতে থাকে আমি আমি শর্ট চালানো শিখতে চাই। আমি দেখেছি ব্রাদার কাইলি কীভাবে শর্ট চালায়, এটা অনেক বেশি একটা কুল একটা বিষয়। সে এটা বলে তার পাশে থাকা একটা লাঠি নিয়ে সে শর্ট চালানো দেখাতে থাকে। সে লাঠিটি শর্ট চালানোর মতো করে সুইং করতে থাকে। এটা দেখে মেন ক্যারেক্টার ভাবতে থাকে তার বডির ব্যালেন্স শর্ট চালানোর সময় একদম পারফেক্ট রয়েছে। সে তার মধ্যে একটা শর্টম্যানশিপ এর ট্যালেন্ট হোল্ড করে রয়েছে। প্রিন্সেস বলে আমি শর্টম্যানশিপ শিখে নাইটদের সাথে লড়াই করে তাদেরকে হারিয়ে দিতে চাই। এটা বলে সে গার্ডের দিকে তাকায়। গার্ড বলতে থাকে আপনি শর্টম্যানশিপ শিখতে পারবেন না। তখন প্রিন্সেস বলতে থাকে কেন পারবো না? আমার সকল ব্রাদারকে আমি শর্টম্যানশিপ শিখতে দেখেছি। তখন গার্ড বলতে থাকে প্রিন্সেস এর জন্য শর্টম্যানশিপ শেখা একদম ব্যান করে দেওয়া হয়েছে। তখন প্রিন্সেস গার্ডের তলোয়ার নিয়ে সে দৌড়াতে থাকে এবং বলতে থাকে আমি এই তলোয়ার দিয়ে আজকে শর্টম্যানশিপ শিখেই ছাড়বো। এই বলে সে দৌড়াতে থাকে, কিন্তু গার্ড তার কাছ থেকে তলোয়ার নেওয়ার জন্য তার পিছে দৌড় দেয় এবং বলতে থাকে প্রিন্সেস প্লিজ আপনি তলোয়ারটি দিয়ে দিন। কিন্তু আমাদেরকে দেখানো হয় প্রিন্সেস তার তলোয়ার দেয় না, সে দৌড়াতে থাকে। মেন ক্যারেক্টার বলতে থাকে প্রিন্সেস এর এত বেশি মজা করা দেখে আমারও তার সাথে খেলাধুলা করতে এখন বর্তমানে ভালো লাগে। এই বলে সে হাসতে থাকে। আমাদের সিন দেখানো হয় 5 বছর পর, যখন মেন ক্যারেক্টার এর বয়স 5 বছর হয়ে গেছে। আমাদের দেখানো হয় শীত যায়, গ্রীষ্ম আসে, এইভাবে সময় পরিবর্তন হয়। মেন ক্যারেক্টার ঘোড়া চালানো শিখতে থাকে। মেন ক্যারেক্টার ঘোড়ার উপর রাইড করতে থাকে। সে অনেক বেশি স্পিডে ঘোড়া চালাতে থাকে। সে বলতে থাকে হিয়া হিয়া, এ বলে সে অনেক বেশি স্পিডে চালাতে থাকে ঘোড়া। কিন্তু আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার একটা কাঠের খেলনা ঘোড়া চালাতে থাকে। এটা দেখে ন্যানি বলতে থাকে ইয়াং প্রিন্স আপনি এখন অনেক বড় হয়ে গিয়েছেন, এখন আপনার বয়স হয়েছে তলোয়ার চালানো শেখা এবং আসল ঘোড়ায় রাইড করা। কিন্তু মেন ক্যারেক্টার বলতে থাকে এখনও আমি অনেক বেশি বড় হইনি, এখন আসল ঘোড়া এবং তলোয়ার চালানো অনেক বেশি ডেঞ্জারাস। এটা শুনে ন্যানি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। তখন আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার ভাবতে থাকে এই ওয়ার্ল্ডে আমি 100 বার রেইনকার্নেট হওয়ার পরে একটা জিনিস বুঝতে পেরেছি, একটা সত্য আমি খুঁজে পেয়েছি। এই ওয়ার্ল্ডে যে যত বেশি ট্যালেন্ট শো করবে তার জন্য মিসফরচুন তত বেশি অপেক্ষা করবে। যেই ট্যালেন্টেড হবে তাকে ভবিষ্যতে মেরে ফেলা হবে অন্য সব ট্যালেন্টেড লোকেদের দ্বারা, অথবা যেসব দুষ্ট লোক রয়েছে তারা কখনোই ট্যালেন্টেড লোকেদের ভবিষ্যতে সামনে এগোতে দেয় না। পাস্ট লাইফগুলোতে যখনই আমি আমার ট্যালেন্ট শো করেছি তখনই কোনো না কোনো ইনসিডেন্ট আমার সামনে চলে এসেছে। সবগুলো ইনসিডেন্টের কেন্দ্রবিন্দুতে ছিলাম আমি। আর তাই এই লাইফে আমি আমার কোনো প্রকারের অ্যাবিলিটি শো করব না। আমাকে ঘিরে অন্য কোনো ইনসিডেন্টও হবে না। সিন চেঞ্জ হয়। আমাদেরকে দেখানো হয় মেন ক্যারেক্টার তার ন্যানিকে বলতে থাকে এখন আমার জন্য খুব ইম্পর্টেন্ট সময়, তুমি এটা খুব ভালো করেই জানো, যার কারণে আমাকে আর ভিতরে ডিস্টার্ব করবে না। ন্যানি বলতে থাকে ঠিক আছে প্রিন্স, আপনি ভালোভাবে মেডিটেট করতে থাকেন, আপনি আপনার কাল্টিভেশন এগিয়ে নিতে থাকেন। মেন ক্যারেক্টার বলতে থাকে অফকোর্স না, আমি এখন শুয়ে পড়বো। ঠিক তখন সিন চেঞ্জ হয়। মেন ক্যারেক্টার তার ন্যানিকে বলতে থাকে তুমি কি সত্যি সিরিয়াস? তখন ন্যানি বলতে থাকে আমি একদম সত্য বলছি। ইয়াং প্রিন্স আপনি এখন একটু শান্ত হন। মেন ক্যারেক্টার কান্না মাখা মুখ নিয়ে বলতে থাকে না, এটা হতে পারে না। মেন ক্যারেক্টারকে তার মেয়ের সান্ত্বনা দিতে চেষ্টা করে। ন্যানি বলতে থাকে আপনি কি এটা ঘৃণা করেন? তখন মেন ক্যারেক্টার বলতে থাকে হ্যাঁ, আমি অত বেশি পড়াশোনা করতে চাই না, আমি এত পড়াশোনা করতে চাই না। ন্যানি বলতে থাকে আপনি অলরেডি 5 বছরের হয়ে গেছেন, আপনার এখন সময় এসেছে অনেক বেশি কিছু এক্সপিরিয়েন্স করার এবং নলেজ গেইন করার। মেন ক্যারেক্টার বলতে থাকে নলেজ এর আমার কোনো প্রয়োজন নেই। ন্যানি বলতে থাকে আপনি একমাত্র যে প্রিন্স যে কিনা একদম হার্ড ওয়ার্ক করতে চান না। এটা শুনে মেন ক্যারেক্টার ন্যানি এর এক্সপ্রেশন দেখতে থাকে। ন্যানি মেন ক্যারেক্টারকে সান্ত্বনা দিতে থাকে। মেন ক্যারেক্টার বলতে থাকে আমি অলরেডি 100 গুণ বেশি হার্ডওয়ার্ক করছি। এটা দেখে মেন ক্যারেক্টার চিন্তা করে আমার এখন এটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো কোনো কিছু নিয়ে বায়না ধরা। মেন ক্যারেক্টার এর সামনে বই নিয়ে এসে রাখা হয়।
মেন ক্যারেক্টার বই উঠিয়ে পড়া বাদ দিয়ে হাতের উপর স্পিন করতে থাকে, খেলাধুলা করতে থাকে, বই দিয়ে ঘর বানায়, এভাবে খেলাধুলা করছিল। ন্যানি বলতে থাকে, ইওর হাইনেস, আপনার এখন বই দিয়ে খেলাধুলার করার সময় না, আপনি এখন বই দিয়ে পড়তে বসুন। তখন মেন ক্যারেক্টার বায়না ধরে যে সে পড়বে না, এই বলে সে মাটিতে গড়াগড়ি খেলতে থাকে। ঠিক তখনই তার রুমের দরজা খোলার আওয়াজ হয়। সে দরজার দিকে তাকায়, দরজার দিকে তাকিয়ে দেখতে পায় তার মা রুমে প্রবেশ করেছে। এটা থেকে সে ঘাবড়ে যায় এবং বলতে থাকে, হয়েছে, আমার এখন পড়তে বসতেই হবে। মেন ক্যারেক্টার বইয়ের পাতা উল্টায় আর ভাবতে থাকে, আমি যতই পড়াশোনা করি, যতই পড়াশোনা করার চেষ্টা করি, আমার আশেপাশে যত সব মানুষ রয়েছে ওরা আমার ট্যালেন্টকে থামানোর চেষ্টা করবে, দরকার পড়লে আমাকে মেরে ফেলার চেষ্টা করবে। এই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তির তার জন্মের সাথে সাথেই তার ভাগ্য লিখে রাখা হয়েছে এবং আমার ভাগ্যে লেখা রয়েছে আইডল জীবনযাপন করা। এইসব কিছু ভাবতে ভাবতে মেন ক্যারেক্টার ঘুম ঘুম ভাব চলে আসে। মেয়ের তার কাছে চা নিয়ে আসে এবং বলতে থাকে, আপনি চা খান এবং তারপরে আবার পড়া স্টাডি শুরু করে দিন। এই বলে সে তাকে চা সার্ভ করে। মেন ক্যারেক্টার বলতে থাকে, পড়াশোনা করা আমার জন্য খুব বেশি একটা বোরিং একটা জিনিস। ন্যানি বলতে থাকে মেন ক্যারেক্টারকে, ইয়াং প্রিন্স, আপনি এসব কিছু বলবেন না, আপনার উচিত এখন অনেক বেশি পরিমাণ স্টাডি করা। মেন ক্যারেক্টার বলে, ওয়েল ঠিক আছে, আমি আমার যত চেষ্টা রয়েছে সব কিছু পড়াশোনার মধ্যে দিয়ে দেব। আমি শর্টম্যানশিপ একদমই শিখব না যদি আমি মারা যেতে না চাই। একবার কেউ আমার ট্যালেন্ট সম্পর্কে জানলে সবাই আমার পিছনে লেগে যাবে। ঠিক তখনই একটা ক্যারেজ তার বাসার সামনে চলে আসে। সে জানালা দিয়ে এটা দেখে অবাক হয়ে যায়। ন্যানি বলতে থাকে, ম্যাজিক টাওয়ার থেকে মেজ এসেছে আপনার শরীরে মানা পাওয়ার চেক করার জন্য যে আপনি ম্যাজিক শিখতে পারবেন কি না। শুনে মেইন ক্যারেক্টার অবাক হয়ে যায় আর ঘাবড়ে গিয়ে বলতে থাকে, যদি সে আমার শরীরে মানা পাওয়ার চেক করার চেষ্টা করে তাহলে সে একদমই আমার শরীরে যে পরিমাণ মানা রয়েছে সব একদমই সে টের পেয়ে যাবে। এটা ভেবে সে ভাবতে থাকে, এবার কি তাহলে আমার যে সিক্রেট, আমি এই ওয়ার্ল্ডে রেনকার্নেট হয়েছি, এটা প্রকাশ পেয়ে যাবে। এই বলে ভাবতে ভাবতে সে ম্যাজিক টাওয়ার এর মেজের সামনে চলে যায়। মেজ তাকে দেখে একদমই অবাক হয়ে যায়, তার শরীরের পাওয়ার চেক করে সে অবাক হয়ে যায়। তাহলে কি মেন ক্যারেক্টার এর সিক্রেট সবাই জেনে যাবে? জানতে হলে নেক্সট এপিসোড এর জন্য অপেক্ষা করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন। অবশ্যই ধন্যবাদ।